জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ইতোমধ্যেই হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। এ সময় বেগম খালেদা জিয়াকে বিদায় জানান লন্ডন বিএনপির নেতাকর্মীরা। বাংলাদেশ সময় রাত 9টা 10 মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। মঙ্গলবার সকাল 10টায় ঢাকায় অবতরণ করবে বিমানটি। তার সাথে আসবেন 2 পুত্রবধূ শামেলা রহমান ও ডক্টর জুবাইদা রহমান সহ 15 সফর সঙ্গী। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা ঘিরে যাতে এসএসসি পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার এক অডিও বার্তায় এই নির্দেশ দেন তিনি। খালেদা জিয়ার দেশে ফেরার আরও খবর জানাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন শরীফুল চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। শরীফুল, বিমানবন্দরে আনুষ্ঠানিকতার স্বার্থে কতক্ষণ লাগতে পারে, আর বিমানবন্দরের নেতাকর্মীরাই বা কি বলছেন আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হিথ্রো এয়ারপোর্ট বিমানবন্দরে। সেখান থেকে কিছুক্ষণ আগেই প্রায় 30 মিনিট আগে বেগম খালেদা জিয়া ভিতরে ঢুকেছেন এবং আমরা যতটুকু সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা যতটুকু জানি যে তিনি 4টা 10-এ কাতার বিশেষ যে কাতারের আমিরের বিশেষ যে ফ্লাইট সেটা উড্ডয়ন করবে এবং এখানকার নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা অনেকে কান্নাকাটিও করছেন। তারা বলছেন যে নেত্রী তাদের কাছে প্রায় 4 মাস ছিলেন এবং এখন তিনি বিদায় নিচ্ছেন, সেটা একটি আবেগঘন মুহূর্ত ছিল। তো তার সফর সঙ্গী হিসেবে প্রায় 14 জন নেতাকর্মী তার সাথে যাচ্ছেন। পাশাপাশি এখানে 2 পুত্রবধূ সহ ডাক্তারও রয়েছেন এবং এখানে আজকে সকাল থেকেই নেতাকর্মীরা ভিড় করেছিলেন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রায় সহস্রাধিক নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছিলাম। এখানে পুরো যুক্তরাজ্য সহ কানাডা থেকেও এসেছিলেন এবং ইতালি থেকেও এসেছিলেন অনেক নেতাকর্মী, শুধু তাদের নেত্রীকে দেখার জন্য। অনেকে নেত্রীকে একটু পলক দেখার জন্য আবেগ আপ্লুত হয়ে যান। আর বিশেষ করে খালেদা জিয়াকে যখন এখানে এয়ারপোর্টে এসে পৌঁছান তখন আমরা দেখেছি যে ভিআইপি আইন ভঙ্গ করে অনেক নেতাকর্মীরা ঢুকে পড়েছিলেন। তখন পুলিশের বাধার সম্মুখীন হন তারা। এই ছিল আমার কাছে সর্বশেষ। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হওয়া উচিত বলে মনে করেন ইউরোপের 27 রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন নিয়েও কোনো সময়সীমা চাপিয়ে দেওয়ার পক্ষে নয় তারা। সোমবার কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাবের আয়োজনে মতবিনিময় সভায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দ্রুত বিচার হওয়া উচিত, তবে সেই বিচার প্রক্রিয়া হতে হবে পুরোপুরি স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন। এ সময় রাখাইনে ত্রাণ সহায়তায় মানবিক করিডোরকে ভালো উদ্যোগ বলেও অভিহিত করেন তিনি। এছাড়াও অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় ইইউ বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি। কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। সকালে ময়মনসিংহে নির্বাচন কমিশনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। জানান, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। দিনের ভোট রাতে হওয়ার আর কোনো সুযোগ নেই। ইসি সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন, এবং নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবে, সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি আপনাদের মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ওপর হামলার ঘটনায় গাজীপুরে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলা ও
মহানগর প্রতিনিধি বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এদিকে শনিবার রাতে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনায় 54 জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রোববার রাত থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। হামলার পরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযানের নির্দেশ দেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে রয়েছে যুবলীগ নেতা মোহাম্মদ নিজামুদ্দিন, মাসুম আহমেদ দীপু সহ আরও অনেকে। বাকি হামলাকারীদের চিহ্নিত ও গ্রেফতারে অভিযান চলছে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের চেষ্টায় বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, ভবনের ছাদ থেকে এ পর্যন্ত মোট কতজনকে উদ্ধার করা হয়েছে, আর কেউ উদ্ধারের অপেক্ষায় রয়েছেন কিনা আরও জানাবেন। কেউ এ ঘটনায় আহত হয়েছেন কিনা আমাদেরকে জানান। সন্ধ্যা ঠিক 7টার দিকে বেইলি রোডের যেই টাওয়ারের কথা বলছিলেন সেখানে আগুনের ঘটনা ঘটে এবং বেসমেন্টে আগুন লেগেছিল, এমনটাই কিন্তু ফায়ার সার্ভিস বলেছে। এবং এটার উপরের অংশে আবাসিক ভবন রয়েছে, 4 তলা পর্যন্ত একটি মার্কেট, 1, 2, 3, 4 পর্যন্ত। তার বেসমেন্টে আগুন লাগার ফলে কিন্তু আতঙ্কিত হয়ে অনেকেই এখানকার উপরে ছাদে কিন্তু উঠে গিয়েছিল। আতঙ্কিত হয়ে তাদেরকে কিন্তু উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে তথ্য বলছে সেই তথ্যতে আমরা জানতে পেরেছি 18 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পুরুষ 7 জন, মহিলা 9 জন এবং শিশু 2 জন। আগুন নিয়ন্ত্রণে এসেছে সন্ধ্যা 7:48-এর দিকে, 48 থেকে 47-এর মধ্যে, এবং প্রায় 9টি ইউনিট কাজ করেছে তারা বলছে। এবং প্রথমে বলা হয়েছিল যে রেস্টুরেন্টে আগুন লেগেছে, তবে রেস্টুরেন্টে নয়, এটি বেসমেন্টে আগুন লেগেছিল। এবং সেই আগুনের ঘটনার পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে তারা এখানে এসেছে এবং এসে আমরা দেখছি এখন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে এবং উৎসুক জনতার ভিড় রয়েছে। তাদেরকে সামাল দিতে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে আমরা দেখছি। এবং সেনাবাহিনী বেশ এখান থেকে লোকজনকে সরিয়ে দিয়ে তারপরে আগুন নিয়ন্ত্রণের যে কাজগুলো সেই কাজ করেছে। এবং বড় লম্বা একটি ক্রেন দেখতে পাচ্ছি আমরা, 2টি ক্রেন ছিল, একটি এরই মধ্যে গুটিয়ে ফেলা হয়েছে এবং বড় একটি ক্রেন এখনো রয়েছে উপরে। যারা ছাদে আতঙ্কিত হয়ে বিভিন্ন মানুষ যারা আশ্রয় নিয়েছে তাদেরকে কিন্তু নিচে নামিয়ে আনা হয়েছে, বিভিন্ন সময় আস্তে আস্তে নামিয়ে আনা হয়েছে। এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি ব্রিফ করা হবে সাংবাদিকদের এবং পুরো ব্রিফে হয়তোবা এই তথ্য তুলে ধরা হবে যে তারা কিভাবে আগুন নিয়ন্ত্রণ করলেন বা কয়জনকে, সবশেষ কি তথ্য সেটি আমরা একটি ব্রিফের মাধ্যমে, একটি ব্রিফিং করবেন তারা, সেই ব্রিফিং এর মাধ্যমে জানতে পারবো। তবে এখন পর্যন্ত বলা চলে যে এখানে খুব বেশি আহত নিহতের ঘটনার যে বিষয়গুলো রয়েছে সেটি আমরা শুনতে পাইনি। তবে আতঙ্কিত মানুষজন এখানে, কারণ বেইলি রোডে কিন্তু এর আগেও একটি রেস্টুরেন্টে আগুন লেগেছিল, সেখানে অনেক মানুষ হতাহত হয়েছিল। পুরো বিল্ডিংয়ে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করেছিল সেই সময়টি। আবারও কিন্তু দেখা গেল এই বেইলি রোডে আরও একটি ভবনের আগুন, তবে এটির বেসমেন্টে আগুন লেগেছে। কিভাবে আগুন লাগলো কিংবা এর ঘটনা উদ্ঘাটন কিংবা এর কারণ বিশ্লেষণ করে হয়তোবা পরবর্তীতে আমাদেরকে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে দায়িত্বপ্রাপ্ত তারা আমাদেরকে সেই তথ্য জানাবেন। এই ছিল এখন পর্যন্ত বেইলি রোড থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। চট্টগ্রামে খনন কাজের সময় অবিস্ফোরিত অবস্থায় 6টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় ভবন নির্মাণের জন্য খনন কাজ করছিলেন শ্রমিকরা। এক পর্যায়ে রোববার রাতে 5 ফিট গভীরে যাওয়ার পর বোমা সদৃশ্য বস্তু দেখতে পান তারা। পরে সেগুলোকে লোহা মনে করে সকালে ভাঙাড়ির দোকানে বিক্রি করতে গেলে শুরু হয় আলোচনা। দুপুরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ধারণা করা হয় উদ্ধার হওয়া বস্তুগুলো অবিস্ফোরিত বোমা। পরে বিষয়টি বম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। বাইতুল মোকাররমে তৃতীয় জানাজা শেষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তাকে ফুলের শ্রদ্ধায় শেষ বিদায় জানান দীর্ঘদিনের সহকর্মীরা। সোমবার সুপ্রিম কোর্টের ইনার কোর্টইয়ার্ডে বেলা 11:30টার কিছু আগে ব্যারিস্টার রাজ্জাকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান তার বড় ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। জানাজায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর সহ শত শত আইনজীবী অংশ নেন। চিফ প্রসিকিউটর বলেন, নীতির প্রশ্নে আপোষহীন ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সবসময় স্রোতের বিপরীতে মজলুমের পক্ষে দাঁড়িয়েছেন তিনি। এ সময় তার ছোট ছেলে ব্যারিস্টার এহসান সিদ্দিক সবার কাছে বাবার জন্য দোয়া চান।
ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। করাচিতে পাকিস্তানের আহলে সুন্নত ওয়াল জামাতের ডাকে আয়োজিত এই বিক্ষোভে ফিলিস্তিনের পতাকা হাতে অংশ নেন হাজারো মানুষ। অংশ নিয়েছেন আরও অনেক রাজনৈতিক দল। আহলে সুন্নত ওয়াল জামাতের প্রেসিডেন্ট মুফতি আবিদ মোবারক বলেন, জাতিসংঘের উচিত ফিলিস্তিনিদের রক্ষায় পূর্ণ দায়িত্ব নেয়া। বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। জুনে লঙ্কা সফর করবে টাইগাররা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন লঙ্কান ক্রিকেট বোর্ড। সফরে 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলবে দুই দল। গলে 17 জুন শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। 15 জুন দ্বিতীয় টেস্ট শুরু হবে কলম্বোতে। একই ভেন্যুতে 2টি ওয়ানডে ম্যাচ খেলবে দুদল। সিরিজের শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে পালেকেলেতে। 10 জুলাই থেকে শুরু হবে টি-20 সিরিজ। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে 13 জুন শ্রীলঙ্কায় পা রাখবে বাংলাদেশ। এর আগে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে 2টি আলাদা টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।